আমন্ত্রণ চ্যানেল 24 সকাল 7টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি মুনসুন ঐশী। কালের স্রোতে গড়িয়েছে 1 বছর, কিন্তু মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত নিহতদের স্বজনরা যেন আটকে আছেন সেই দিনেই। তাদের কাছে থমকে গেছে সময়, থমকে গেছে গোটা পৃথিবী। নিজ সন্তানের কত ছোটাছুটি, কত আবদার, কত বায়না যে তাড়া করে ফেরে। সে ঘটনার 1 বছর পর চাওয়া একটাই, সুষ্ঠু বিচার। আরও জানাচ্ছেন মুহাজির হক, ছবি তুলেছেন রিপু আহমদ। সেদিন কেঁদেছিল গোটা দেশ। আমার বাবার কত কষ্ট হয়েছে। চোখের পলকে হারিয়ে গিয়েছিল কত নিষ্পাপ প্রাণ, কত সাজানো স্বপ্ন। 1 বছর আগে মাইলস্টোন ট্র্যাজেডিতে ক্ষতবিক্ষত কোমল হাত আবারও লিখতে শুরু করেছে স্বপ্নের কথা। বিভীষিকার সময় পেরিয়ে সেই স্বপ্নযাত্রায় অনেক আগেই শিক্ষার্থীরা ফিরেছে ক্লাসে। তবু তারা করে বেড়ায় অদৃশ্য ভয় আর আতঙ্ক। আমার 7% কিন্তু আমার ডিপ বার্ন, আমার ফেস আর 2 হাতে বার্ন হয়েছে। আমার অনেক কষ্ট হয়, কিন্তু অতীত তো অতীত। আমার কাছে এখন বিমানের শব্দটা ভয়ই লাগে, যদি আবার এরকম কিছু হয়। হঠাৎ আকাশে উড়ে যাওয়া ইস্পাতের পাখির গর্জন মনে করিয়ে দেয় ভয়ঙ্কর সেই দুপুরের কথা। আর স্কুল ছুটির ঘণ্টা না বাজা পর্যন্ত অদৃশ্য এক শঙ্কা আঁকড়ে ধরে রাখে অনেক অভিভাবকের হৃদয়। এখনো কিন্তু যুদ্ধ বিমান যায়, এমনি অন্য বিমানও যায়। আমার 2টা বাচ্চা পড়ে এখানে, কিন্তু ওই যখন আসে বাসায় না যাওয়া পর্যন্ত টেনশন থাকে। ছুটির ঘণ্টা বাজলেও এই বাবার জীবনে ফিরে আসে না হারানো সন্তান। তবু মাঝে মধ্যে স্কুলে এসে সেই ধ্বংসস্তূপের দিকে অপলক দৃষ্টিতে ছেলেকে খুঁজে ফেরেন রুবেল মিয়া। একটি বছর কিভাবে পার হয়েছে আমরা ক্ষতিগ্রস্ত পরিবার ছাড়া কেউ জানে না। আসলে আমরা যারা আছি সবাই এখন হতাশ। আরেক দম্পতি শাহাবুল শেখ আর মিম সুলতানা ছোট্ট রাইসামণিকে হারানোর পর ছবিতেই খুঁজে ফেরেন মেয়েকে। মনে হয় আমার রাইসা কোথাও বেড়াতে গেছে, আমার কাছে আসবে ফিরে। সরকার, স্কুল কর্তৃপক্ষ সবার প্রতি ভীষণ ক্ষোভ তাদের। কোনো সহায়তা নয়, শুধু চান সুষ্ঠু বিচার। সরকারও মনে রাখে নাই, স্কুলও মনে রাখে নাই, কিন্তু আমরা মা বাপ আমরা তো বলতে পারতেছি না। সারাক্ষণ মনে মনে খাওয়া না কিছুই থাকে না আমাদের। আমরা কবে স্বাভাবিক হবো জানি না। আমার রাইসের রুমে আমার ভালো না লাগলে এসে একা একা শুয়ে থাকি। আমার রাইসের খাটটা খালি পড়ে আছে, আমার রাইসের শুধু নাই। স্কুল কর্তৃপক্ষ জানায় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের নিয়মিত কাউন্সিলিং আর পর্যবেক্ষণে রাখছেন তারা। যে সমস্ত ছেলে আহত হয়েছে শুধু তারা না, তারা তাদের চাচাতো ভাই জ্যাঠতো ভাই সবাইকে আমরা একদম বিনা পয়সা পড়াচ্ছি, কোনো বেতন নিচ্ছি না এদের। আর যারা মারা গেছে তাদেরও যদি কেউ থাকে রিলেশন, অ্যাবসলিউটলি ফ্রি পড়াচ্ছি। আমি আশাবাদী যে বর্তমান গভর্নমেন্ট যদি প্রধানমন্ত্রী এদের সঙ্গে সাক্ষাৎ করে, ইনশাল্লাহ এদের যেই মানবতার জীবন যাপন করতে সেটা অনেকটা উন্নতি হবে। মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত 48 শিক্ষার্থীর মধ্যে একজন বাদে সবাই ক্লাস করছে। তাদের চাওয়া যে আকাশ শিশুদের স্বপ্নের সঙ্গী, সেই আকাশ যেন না হয় কারো মৃত্যুর কারণ। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডির 1 বছর আজ। সে ঘটনায় পুরো দেশে বিবেক কেঁপে উঠলেও টনক নড়েনি কর্তৃপক্ষের, বরং সেখানে শুরু হয়েছে নতুন 7 তলা ভবন নির্মাণের কাজ। এ ব্যাপারে কিছুই করার নেই বলে জানিয়েছে সিভিল এভিয়েশন এবং রাজুক। যদিও বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। মোর্শেদ হাসিবের রিপোর্ট।
স্কুলের ছুটির ঘন্টা বাজার একটু আগেই জীবন থেকে ছুটি হয় তাদের। আমি বলছিলাম আমি মা আমারে কেউ ঢুকতে দাও, আমি আমার বাচ্চারা এখান থেকে বের করে নিয়ে আসবো যে কোনো মূল্যে। সেদিন উত্তরায় মাইলস্টোন স্কুলে পাইলট সহ যুদ্ধ বিমান আছড়ে পড়ে 28 শিশুসহ প্রাণ হারান 37 জন, যার ক্ষতচিহ্ন এখনো বয়ে বেড়াচ্ছে স্কুলটির এই হায়দার আলী ভবন। সেদিকে তাকিয়ে হয়তো প্রতিদিনই লেখা হচ্ছে এক একটি মন খারাপের গল্প। দেশ কাঁপানো সেই ঘটনার পর নতুন একটি 7 তলা ভবন নির্মাণ শুরু করেছে মাইলস্টোন কর্তৃপক্ষ। এছাড়াও চলছে আরও একটি নির্মাণের প্রস্তুতি। প্রতিষ্ঠানটির দাবি, ভবন নির্মাণে অনুমোদন আছে সব কর্তৃপক্ষেরই। 2 বছর আগে এটা প্ল্যান পাস হয়েছে, সেটার কাজ চলতেছে। এখানে যে আপনি যে কথাটা বললেন যে এখানে শিক্ষা প্রতিষ্ঠান থাকবে না, এরকম কোনো ইনস্ট্রাকশন আমরা পাইনি। এখানে ভবন হবে কি হবে না, এটা খুবই একটা অবান্তর প্রশ্ন, কারণ এটা একেবারেই বেবিচকের অনুমোদিত এরিয়া, এখানটা আবাসিক এরিয়া। এবং আমাদের ভবনের বাইরে আপনি যেখানে তাকান দেখবেন 11-12 তলা অসংখ্য ভবন আমাদের পরেই, তার চাইতে আমাদের ভবন খুব নিচু। বিমানবন্দরের আশেপাশে 15 কিলোমিটার এলাকা জুড়ে কোন ভবনের কত উচ্চতা হবে তা দেখভালের দায়িত্ব সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের। সেই অনুমতিপত্র সহ যে কোনো নির্মাতা প্রতিষ্ঠান বা ব্যক্তিকে এরপর আবেদন করতে হয় রাজুকে। মাইলস্টোনের ঘটনায় 37টি প্রাণ ঝরে যায়। তারপরে তৈরি করা তদন্ত কমিটি যে সুপারিশ দিয়েছিল, সেখানে বলা হয়েছিল আন্তর্জাতিক বিধি অনুযায়ী বিমান চলাচলের পথ যেন শূন্য রাখা হয়। ওনারা একটা 2022 সালে অনুমোদন নিয়েছিল একটা বিল্ডিংয়ের। জনসমাগমের ব্যাপারটা এটা একটা মাস্টার প্ল্যানের ব্যাপার। হ্যাঁ, ওইখানে ওই স্কুলটা হবে কি হবে না, বা এয়ারপোর্ট এখানে থাকবে কি থাকবে না, এটা একটা বৃহৎ মাস্টার প্ল্যানের ব্যাপার এবং একটা উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত প্রয়োজন। হ্যাঁ, তো এখন কর্তৃপক্ষ বা সরকার যখন যেটা সিদ্ধান্ত দেয় সেটা করা হচ্ছে। যে কোনো একটা লোকেশনে ভবন বা স্থাপনা উচ্চতা কতটুকু সেটুকু আমার হচ্ছে দেওয়ার এখতিয়ার, মানে প্রাপ্য উচ্চতাটা। কী ধরনের ভবন সেখানে হবে বা কোন ক্যাটাগরির ভবন হবে, কোন ক্লাসিফিকেশনের হবে, সেটা অ্যাকচুয়ালি মানে জাজ করার বা সেটার ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার আমার এখতিয়ার নেই। উভয়েরই দাবি, উত্তর এলাকায় অন্তত শতাধিক ভবন নিয়ম ভঙ্গ করে গড়ে উঠেছে, ফলে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে যথেষ্ট। একটা রিকমেন্ডেশন আছে এরকম অ্যানেক্স 14-এ আইকাউড, সেখানে বলেছে যে বিমানবন্দরের অতি সন্নিকটে আমার কিছু কিছু স্থাপনা যেগুলি হচ্ছে সেন্সিটিভ টু সাউন্ড বা নয়েজ, এ ধরনের স্থাপনা অ্যাভয়েড করা দরকার। না, শুধু মাইলস্টোন না, আমরা উত্তরা ইন্সপেকশন আরও কিছু বিল্ডিংকে পাইছি যারা হচ্ছে যে হাইট ব্যত্যয় করে করছে। সেই সব বিষয়ে আমরা যে বললাম যে আমরা মোবাইল কোড করতেছি নিয়মিত পর্যায়ে। আমি 2010 সালে যখন এই বিশেষজ্ঞের মতে ভয়াবহ এমন দুর্ঘটনার পর মাইলস্টোন কর্তৃপক্ষকে নতুন ভবন নির্মাণের অনুমতি দেওয়া অনুচিত। সাথে ওই ট্র্যাজেডির তদন্ত রিপোর্ট প্রকাশের দাবিও জানান তিনি। অ্যাপ্রোচ পথের এবং টেক অফ পথের নিচে যে জায়গাটা, অন্তত ওইটুক জায়গায় যেন এই ধরনের, যেখানে অনেক মানুষের সমাগম থাকতে পারে, এই ধরনের স্থাপনা থেকে যেন নিরুৎসাহিত করা হয়। কিছু কিছু যদি সংবেদনশীল কিছু থেকে থাকে সেটা বাদ দিয়ে যেটা জনস্বার্থে যে অংশটা, সেটা আমার মনে হয় তারা উচিত ছিল পাবলিক করা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী দৈনিক গড়ে 180 থেকে 190টির মতো ফ্লাইট ওঠানামা করে, যার সিংহভাগের চলাচলের প্রধান পথের ঠিক নিচেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। প্রথমবারের মতো জোট সঙ্গীদের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, যেখানে ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী 31 দফা এবং স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে সরকার। সরকার গঠনের পর সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রথমবারের মতো যুগপৎ আন্দোলনে অংশ নেয়া 34টি রাজনৈতিক দলের 196 জন প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
যেখানে গুরুত্ব পায় সরকারের সাম্প্রতিক কার্যক্রম, ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অগ্রগতি এবং শরিক দলগুলোর প্রত্যাশা। পরে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ৩১ দফা ও স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে সরকার। সেই ৩১ দফা কর্মসূচি বাস্তবায়িত হবে এবং তিনি এটাও বলেছেন, আবারও জোর দিয়েই বলেছেন যে জুলাই সনদ যেটা আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদ যারা আমি আবার রিপিট করছি যেগুলো আমরা স্বাক্ষর করেছি সেটার অক্ষরে অক্ষরে পালন করা হবে। মির্জা ফখরুল বলেন, ফ্যাসিবাদ, স্বৈরাচার ও উগ্রবাদের বিরুদ্ধে যুগপৎ আন্দোলন চলমান থাকবে। আমাদের এই চলমান যে রাজনৈতিক আন্দোলন ফ্যাসিবাদের বিরুদ্ধে, আপনার উগ্রবাদের বিরুদ্ধে এবং একই সঙ্গে স্বৈরাচারের বিরুদ্ধে, সেই আন্দোলনের আরও বেগবান করবে, আরও শক্তিশালী করবে। এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব জানান, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হওয়ার সুযোগ নেই। দলীয়ভাবে নির্বাচন করার কোনো সুযোগ নেই। সুতরাং আমার মনে হয় সেই বিষয়টা আমরা আলোচনা এখন না করলেও পারি। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, জিয়াউর রহমান হত্যা মামলায় দীর্ঘদিন পলাতক থাকায় মোজাফফরের বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে। বিজিবি সদর দপ্তর পরিদর্শন শেষে তিনি বলেন, যে সেনা এবং ফৌজদারি আইনে একই ব্যক্তির বিচার করার সুযোগ নেই। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যা মামলায় কনভিক্টেড হয়েছে বা এক্সিকিউটেড হয়েছে, সেই রায় অনুসারে তার মধ্যে তার বিষয়ে কোনো ফাইন্ডিংস আসে কিনা সেটা সেই জেনারেল কোর্ট মার্শাল দেখবে সেই আইনে। এখানে আমাদের সিভিল লতে তাকে এখন আবার মামলায় অন্তর্ভুক্ত করাটা কতটা আইনসম্মত হবে সেটা তখন দেখা যাবে, এখন না। রুগ্ন হয়েছে চট্টগ্রামের ২১টি তৈরি পোশাক কারখানা। এর পেছনে নানা কারণ থাকলেও মূলত ভাড়া বিল্ডিংয়ে ব্যবসা পরিচালনা করাতেই এই দুর্দশা। দুস্থ এসব উদ্যোক্তাকে বাঁচাতে দুটি পদক্ষেপ নিচ্ছে বিজিএমই। একটি হলো গ্রিন ফাইন্যান্সিং লোন, আর অপরটি বন্ধ সরকারি প্রতিষ্ঠান বরাদ্দ নিয়ে পোশাক কারখানা চালুর ব্যবস্থা করা। ফখরুল ইসলামের রিপোর্ট। চট্টগ্রামে বর্তমানে বিজিএমই এর তালিকাভুক্ত রুগ্ন তৈরি পোশাক কারখানা ২১টি, যার অধিকাংশই রুগ্ন হয় সম্প্রতি। কারখানা স্থাপন এবং ব্যবসা পরিচালনায় এসব প্রতিষ্ঠান ঋণ নেয় প্রায় ১৫২৫ কোটি টাকা, যার মধ্যে পরিশোধ হয় ৯৭৬ কোটি, অর্থাৎ প্রায় ৫৫০ কোটি টাকার দেনার ভার এসব কারখানা মালিকের কাঁধে। তথ্য বলছে, অধিকাংশ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব শ্রেণীকৃত, কোনোটির ঋণ মন্দ, কোনোটি আবার পেয়েছে পুনঃতফসিলের সুযোগ। এসব প্রতিষ্ঠানের মধ্যে সর্বনিম্ন ঋণ ১,৭০,০০,০০০ থেকে সর্বোচ্চ ৫১৫,৬৫,০০,০০০ পর্যন্ত। এ দুর্দশার শুরু মূলত করোনাকালে, সাথে যোগ হয় ওয়ার্কিং ক্যাপিটাল সংকট, সিআইবি রিপোর্ট, যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা, ব্যাংক সমস্যা এবং ভাড়া বিল্ডিং। যেহেতু বন্দর চট্টগ্রামে, সেহেতু কস্টিং চট্টগ্রামে কম হবে এবং চট্টগ্রাম থেকে একটা লিড টাইমের একটা সেভ করার একটা সুযোগ এখানে আছে। তো ওই জায়গায় আমরা কিন্তু ইন্টারন্যাশনালি কিন্তু একটা ভুল বার্তা যাচ্ছে যে তোমাদের দেশে যেখানে গার্মেন্টস ফ্যাক্টরি হওয়ার কথা ছিল সেখানে না হয়ে অন্য জায়গায় হচ্ছে। ক্ষুদ্র মাঝারি শিল্প কিন্তু চট্টগ্রাম অঞ্চল এবং আমাদের চট্টগ্রামে এখনও পর্যন্ত শেয়ার বিল্ডিংয়ের মধ্যে ফ্যাক্টরি আছে। চট্টগ্রামে যে ইন্ডাস্ট্রিয়াল জোনগুলো হচ্ছে ওখানের মধ্যে আমরা যারা লোকাল ইনভেস্টাররা আছি আমরা সহজে কিন্তু ওখানে যেতে পারছি না। বিজিএমইএ বলছে, চট্টগ্রামের দুস্থ প্রতিষ্ঠানগুলোকে পুনরায় চাঙ্গা করতে দুটি উদ্যোগ নেওয়া হয়েছে, যার একটি বন্ধ হওয়া সরকারি শিল্প কারখানা বিজিএমইএ এর মাধ্যমে বরাদ্দ দেয়া, আরেকটি হচ্ছে গ্রিন ফাইন্যান্সিং লোন। এসএমইর এই সুবিধা নিশ্চিত হলে কয়েকজন উদ্যোক্তা একই ভবনে ব্যবসা চালাতে পারবেন। মন্ত্রণালয়, বিভিন্ন মন্ত্রণালয় হচ্ছে আপনারা বেচাকেনা বিজিএমইকে দেন। এখানে অনেকগুলো সরকারি বড় বড় ফ্যাক্টরিজ এগুলো বন্ধ, যেগুলো ওনারা প্রাইভেটাইজেশন অথবা লিজে চলে আছে। তো আমরা বলছি আপনারা বিজিএমইকে দেন, আমরা নিজেরাই আমাদের মেম্বারদেরকে ফ্যাক্টরি ওখানে ফ্যাসিলিটেট করবো। কমপ্লায়েন্স ফ্যাক্টরি ছোটো ছোটো, যেটা ২০,০০০ স্কোয়ার ফিটের মধ্যে মাল্টি ফ্যাক্টরি যেগুলি আছে, ওগুলি যদি ট্রাইপ্যাট্রিয়েটিভ করে বাংলাদেশ ব্যাংকের সাথে গ্রিন ফাইন্যান্স নিয়ে ওনাদেরকে যদি একটা কমপ্লায়েন্স একটা ফ্যাক্টরি বিল করে দিতে, উইথ শেয়ার্ড ইউটিলিটি, জেনারেটর বলেন, তারপর নিচে বন্ডেড ফ্যাসিলিটিগুলো শেয়ার করে, আই থিঙ্ক দ্যাটস অলসো গুড ইনিশিয়েটিভ।
সংকট না কাটলে ভবিষ্যতে দুস্থ হবে আরও অনেক প্রতিষ্ঠান, শঙ্কা বিজিএমইএর। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। মার্কিন সেনাদের হত্যার জন্য তেহরানকে চড়া মূল্য দিতে হবে। জর্ডানে ইরানের হামলায় 3 মার্কিন সেনা নিহতের পর এমন হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত এক সপ্তাহে জর্ডানের মুওয়াফাক সালতি বিমান ঘাঁটিতে ইরানি হামলায় অন্তত 3 জন মার্কিন সেনা নিহতের খবর পাওয়া গেছে। তাদের ছবি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ ওয়ার। এর মধ্যে 2 সেনার মৃত্যু হয়েছে শুক্রবার, আর তৃতীয় একজন সেনা সদস্য এখনও নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন মার্কিন সেন্ট্রাল কমান্ড। 1 মাস আগে হওয়া অন্তর্বর্তী যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র এবং ইরান পরস্পরের উপর হামলা আরও জোরদার করেছে। টানা 10ম রাতের মতো ইরানের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় সোমবার বিকাল 4টা থেকে ইরানের দক্ষিণাঞ্চলে সিরিক, বন্দর আব্বাস, কেশমদ্বীপ, চাবাহার ও কোনারক এলাকায় নতুন দফার এই হামলা চালায় তারা। সেন্টকমের দাবি, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলা ব্যবহৃত ইরানের সামরিক অবকাঠামো এবং সক্ষমতা দুর্বল করায় এই অভিযানের মূল উদ্দেশ্য। এদিকে যুক্তরাষ্ট্র এবং তার আঞ্চলিক মিত্রদের লক্ষ্য করে পাল্টা সামরিক অভিযান চালায় ইরান। এই ছিল সকাল 7টার খবর। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।